কোটিপতি বাবার একমাত্র ছেলে ও একটি অনাথ মেয়ের অসম ভালোবাসার গল্প। এদের ভালোবাসার গল্পটি আপনার মন তো ভালো করবে ঠিকই, সেই সাথে এদের ভালোবাসার শেষ পরিণতি আপনার চোখের কোণে নিমেষেই জল নিয়ে আসবে। হ্যালো গাইস, চলে এলাম তোমাদের জন্য অসাধারণ একটি কোরিয়ান মুভি এ মিলিয়নার্স ফার্স্ট লাভের এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। তো চলো গাইস, একটু কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই গল্পটি। গল্পের শুরুতেই আমরা কোটিপতি ঘরের একমাত্র ছেলে জয়কে দেখতে পাই। আর এর কাজ হচ্ছে সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর বিলাসবহুলভাবে জীবনযাপন করা। অন্যদিকে গল্পের আরেকটি প্রধান চরিত্র চই নামের একটি মেয়েকে দেখতে পাই। সে একটি রেস্টুরেন্টে আসে। রেস্টুরেন্টের মালিক তখন চইকে দেখার পর ভাবে যে সে হয়তো ভিখারি আর সাহায্যের জন্য এসেছে। সেই ভদ্রমহিলা তখন চইকে বলেছে, তোমাকে দেওয়ার মতো আমার কাছে টাকা নেই, তুমি এখন যেতে পারো। চই তখন সেখান থেকে কিছু না বলে চুপচাপ বেরিয়ে যায়। চই এখান থেকে সোজা চলে আসে একটি হোটেলে। আর এই হোটেলটি হচ্ছে জয়ের দাদুর। তো যাই হোক, জয় চইকে দেখার পর বলে যে আমার হোটেলে কোনো নোংরা কাজ চলবে না। এরপর সে চইকে কিছু টাকা দিয়ে দেয় আর তাকে বলেছে তুমি এখান থেকে খুব তাড়াতাড়ি বিদায় হও। পরের দিন সকাল হলে আমরা দেখতে পাই চই এখনও এই হোটেলেই রয়েছে। তো জয় চইকে দেখার পর প্রচণ্ড রেগে যায় আর তার কাছে চলে আসে। চই তখন জয়কে তার দেওয়া টাকাটি ফিরিয়ে দেয় আর তাকে বলে যে এই টাকাটি তোমারই প্রয়োজন। এরপর সে সেখান থেকে হালকা করে হেসে চলে যায়। আর এই ব্যবহারে জয়ের প্রচণ্ড রাগ হয়। তো যাই হোক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জয়ের বয়স 18 হয়ে গিয়েছে। তাই তার পিতামাতা এবং দাদুর অবর্তমানে তাদের পৈতৃক সম্পত্তির মালিক সে নিজেই হতে চায়। তখন তাদের উকিল জয়কে বলেছে তুমি অবশ্যই মালিকানা পাবে, কিন্তু একটি শর্ত আছে। তোমার দাদু মারা যাওয়ার আগে একটি উইল করে গিয়েছেন, আর সেই উইল অনুযায়ী তুমি যদি তোমাদের গ্রামের স্কুল থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাহলে তুমি তোমার পৈতৃক সম্পত্তির সকল অংশই বুঝে পাবে। আর তুমি যদি এটা না মানতে চাও তাহলে সেই সম্পত্তির অংশ থেকে শুধুমাত্র 0.01% শেয়ার পাবে। তো এমন কাহিনী শোনার পর জয়ের প্রচণ্ড রাগ হয়। তো এরপর সে বাধ্য হয়ে তাদের গ্রামে পাড়ি দেয়, তাদের গ্রামের স্কুল থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য। একটা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর জয় তাদের গ্রামে এসে পৌঁছয় এবং গ্রামের মধ্যে একটি বাড়িতে প্রবেশ করে। আর সেই বাড়ির মধ্যে আমরা একটি ছবি দেখতে পাই। আর সেই ছবিতে জয়ের পাশে আমরা একটি মেয়েকে দেখি। তো এই মেয়েটি কে তা আমরা গল্পের পরে জানতে পারবো। তো এখান থেকে জয় সোজা চলে যায় একটি পেট্রোল পাম্পে। আর এই পেট্রোল পাম্পে চই কাজ করত। আর চইকে দেখার পর জয় চিনে ফেলে। তো এরপর আমরা দেখতে পাই এদের মধ্যে আবারও একটি ছোট্ট ঝগড়া হয়ে যায়। যাই হোক, রাত্রি হলে আমরা দেখতে পাই এই গ্রামীণ পরিবেশে জয়ের কোনোভাবেই ঘুম আসে না। আর তার উপরে ঝিঝি পোকার শব্দ তার যেন কানের মাথা খেয়ে ফেলছিল। তো যাই হোক, অনেক কষ্ট করে সে এই রাতটি পার করে। আর পরের দিন সকাল হলে সে তার কলেজে চলে যায়। আর এই কলেজে আমরা চইকেও দেখতে পাই। আর একটি মজার ব্যাপার হচ্ছে চই হচ্ছে জয়েরই ক্লাসমেট। তো যাই হোক, জয় ইচ্ছে করে তার ক্লাসের সব থেকে দুষ্ট ছেলেটির সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। জয় ইচ্ছা করেই ছেলেটিকে মারতে থাকে। আর সে মনে মনে ভাবতে থাকে তার কলেজের প্রিন্সিপাল হয়তো তাকে কলেজ থেকে বের করে দেবে আর এতে তার ভালোই হবে। কিন্তু হেতে বিপরীত হয়ে যায়। ওই ছেলেটি জয়কে তাদের বাড়িতে ইনভাইট করে। আর ওই ছেলেটির পরিবার জয়কে অনেক ভালো মন্দ রান্না করে খাওয়ায়। আর বাড়ি ফেরার সময় জয়কে একটি পার্সেলও করে দেয়। আর এখান থেকে বাড়ি ফেরার সময় জয় একটু রাতই হয়ে গিয়েছিল। জয় যেহেতু এই গ্রামীণ পরিবেশে একদমই নতুন ছিল, তাই রাত্রিবেলায় তার প্রচণ্ড ভয় হচ্ছিল। তো এরপর সে প্রচণ্ড ভয়ের সাথে বাড়ি ফিরতে থাকে। আর তখনই রাতের অন্ধকারে হঠাৎ করে চই লাইট নিয়ে জয়ের সামনে চলে আসে। জয় তো অনেকটাই ভয় পেয়ে যায়, কিন্তু সেই সঙ্গে চইয়ের ওপর কিছুটা রেগেও যায়। আর এরপর তাদের মধ্যে আবারও একটি ঝগড়া হয়ে যায়। পরের দিন সকাল হলে আমরা জয়কে কলেজের মধ্যে দেখতে পাই। সে প্রিন্সিপালের রুমে গিয়ে প্রিন্সিপালকে কনভিন্স করার চেষ্টা করে। আর তাকে বলে যে আমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিটের সার্টিফিকেট দিয়ে দাও, আর এর বিনিময়ে যা টাকা লাগবে আমি আপনাকে দেব। কিন্তু কলেজের প্রিন্সিপাল ছিল জয়ের দাদুর খুব ভালো বন্ধু, তাই সে তার প্রস্তাবে রাজি হয় না।
উঠে তাকে বকা দেয়। তো যাই হোক, এরপর জয় রেগে গিয়ে তার বন্ধুদের কল করে আর তাদেরকে এখানে আসতে বলে। আর এরপর আমরা দেখতে পাই জয় আবারও তার বন্ধুদের সাথে বিলাসবহুলভাবে জীবনযাপন শুরু করে দেয়। একদিন এক বৃষ্টির দিনে জয় রেস্টুরেন্টের বাইরে বসে খাবার খাচ্ছিল, আর তখনই ছাতা মাথায় করে দুটি বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যায়। আর তখনই জয় তাদের পিছু করতে করতে একটি বাড়িতে চলে আসে। এরপর জয় বাড়ির ভেতরে প্রবেশ করে, আর বাড়িতে প্রবেশ করার পর তার কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায়। আসলে এই বাড়িটি জয়েরই ছিল। অনেক ছোটবেলায় জয়ের বাবা মা একটি অ্যাক্সিডেন্টে মারা যায়, আর তারপর তার দাদু জয়কে নিয়ে শহরে চলে যায়, আর এই বাড়িটি অনাথ আশ্রমের জন্য দান করে দেয়। তো এই ঘটনার পর জয় প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে আর স্কুল যাওয়া বন্ধ করে দেয়। অন্যদিকে আমরা জয়কে দেখতে পাই। সে জয়কে স্কুলে দেখতে না পেয়ে জয়ের বাড়িতে চলে আসে, আর সে দেখে যে জয় খুবই অসুস্থ। তো এরপর জয় এবং তার বন্ধুরা মিলে জয়ের খুব ভালো মতো সেবা যত্ন করে আর তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তোলে। তো জয় কিছুটা সুস্থ হয়ে উঠলে স্কুলে চলে যায়, আর স্কুলে গিয়ে আমরা দেখতে পাই তাদের স্কুলে একটি বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেই অনুষ্ঠানে জয় এবং তার সহপাঠীরা মিলে একটি নাটক করবে, এবং তারা সবাই মিলে ঠিক করে যে জয়কেও তারা একটি রোল দিবে, আর তার রোল হচ্ছে গরিব মানুষ। জয়ের যেহেতু টাকার উপর বরাবরই অহংকার ছিল, তাই ভিখারির রোলে অভিনয় করতে তাদেরকে না করে দেয়। তো এরপর জয়কে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই বোঝে না। তো এরপর আমরা দেখতে পাই জয় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আর বুকে হাত দিয়ে মাটিতে পড়ে যায়। প্রথম দিকে জয় ভাবে যে জয় হয়তো তাকে কনভিন্স করার জন্য এই নাটকটি করছে, কিন্তু না, সে সত্যি অসুস্থ। তো এরপর আমরা দেখতে পাই জয়কে কোলে করে নিয়ে হসপিটাল নিয়ে যায় আর সেখানে অ্যাডমিট করায়। আর এই হসপিটালে আমরা জানতে পারি জয়ের একটি বিরল রোগ হয়েছে, আর সে বেশি দিন বাঁচবেও না। ডাক্তার জয়কে বলে যে তোমার এখন উচিত সমস্ত কর্মজীবন থেকে অবসর নিয়ে রেস্ট নেওয়ার, কিন্তু জয় ডাক্তারকে বলে যে আমি এই শীতের প্রথম তুষারপাত স্পর্শ না করে মরতে চাই না। আর এটাই ছিল জয়ের জীবনের শেষ ইচ্ছা। তো যাই হোক, জয় কিছুটা সুস্থ হয়ে উঠলে তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেয়। আর এরপর আমরা দেখতে পাই জয় এবং তার বন্ধুরা মিলে বাজারে চলে যায়, সেখানে তাদের নাটকের সামগ্রী কেনার জন্য। আর এখানে আমরা দেখতে পাই জয়ের জন্য একটি হাতের গ্লাভস কিনে। তো বাজার করা হয়ে গেলে জয় একাই সমস্ত বিল পরিশোধ করে দেয়, আর এটা দেখার পর তার সহপাঠীরা একটু অবাক হয়ে যায়। তো যাই হোক, এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই জয় এবং তাদের ক্লাসের সহকর্মীরা সবাই মিলে নাটকের জন্য প্রস্তুতি নেয়, এবং প্রস্তুতি নেওয়া হয়ে গেলে তারা সবাই মিলে চলে যায় জমিতে কৃষিকাজ করার জন্য, এবং সেখানে গিয়ে তারা অনেক কাজ করে। কিন্তু জয়, সে তো এসব কাজ কোনোদিনই করেনি, তাই সে সেখানে তাদের সঙ্গে চুপচাপ বসে থাকে। তো কাজ শেষ হয়ে গেলে জমির মালিক তাদের সকলকে কাজের পারিশ্রমিক দিয়ে দেয়, জয়কেও দেয়া হয়। জয় তখন জয়ের হাত থেকে টাকাটি ছিনিয়ে নেয়, আর জয়কে বলে যে তুমি তো আমাদের সাথে কাজই করোনি, তুমি শুধু বসেছিলে, তাই তুমি যতটুকু কাজ করেছো ততটুকুই তোমাকে টাকা দেয়া হবে। তো এরপর জয়ের কাছ থেকে টাকাটি ছিনিয়ে নেয় এবং তার মধ্যে থেকে কিছু টাকা জয়কে দিয়ে দেয়, আর বাকি টাকাটা তারা সবাই মিলে ভাগ করে নেয়। কিন্তু এতে তো জয়ের কিছুই যায় আসে না, কারণ তার কাছে তো আর টাকার কমতি ছিল না। তো যাই হোক, বাড়ি ফেরার পথে জয়কে টাকার গরম নিয়ে অহংকারমূলক কথা বলতে থাকে। তো এরপর এখান থেকে বাড়ি ফেরার সময় আমরা দেখতে পাই জয় একটি অনাথ আশ্রমের দিকে চলে যায়। জয় তখন তাকে জিজ্ঞাসা করে তুমি ওইদিকে কোথায় যাচ্ছ। জয় তখন জয়কে জানায় যে আমি একজন অনাথ মেয়ে, এই অনাথ আশ্রমে আমি থাকি। আর হ্যাঁ, একটি কথা, আমি অনাথ বলে আমাকে সহানুভূতি দেখা দিয়ে শোনা। জয় তখন জয়কে বলে যে আমিও একজন অনাথ, অনেক ছোটবেলায় আমি আমার বাবা মাকে একটি অ্যাক্সিডেন্টে হারিয়ে ফেলি। তো এইভাবে কয়েকটা দিন যাওয়ার পর আমরা দেখতে পাই জয় আবারও অসুস্থ হয়ে পড়ে আর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। জয় যায় হসপিটালে জয়ের সাথে দেখা করার জন্য। সেখানে ডক্টরের সাথে জয়ের কথা হয়। এখানে জয় জানতে পারে যে জয়ের একটি বিরল রোগ হয়েছে আর সে বেশি দিন বাঁচবেও না। জয় তখন ডক্টরকে বলে যে যত টাকা লাগবে আমি আপনাকে দেব, আপনি প্লিজ জয়কে সুস্থ করে তুলুন। কিন্তু ডক্টর জয়কে বলে যে অনেক দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক,
এরপর আমরা দেখতে পাই জয় ইচ্ছা করে ওই হসপিটালে অ্যাডমিট নেয় যাতে সে জয়ের পাশাপাশি থাকতে পারে। তো এরপর সে জয়কে বলে যে আমি জানি তোমার কি হয়েছে, ডক্টর আমাকে সব কিছু বলেছে। আসলে জয়ের মনোবল বাড়ানোর জন্য জয়কে মিথ্যা করে বলে যে তোমার ছোট্ট একটি রোগ হয়েছে আর খুব শীঘ্রই তুমি সুস্থ হয়ে উঠবে। তো জয় কিছুটা সুস্থ হয়ে উঠলে সেই রেস্টুরেন্টে যায় আর ভদ্র মহিলার সাথে দেখা করে, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। সেই ভদ্রমহিলা জয়কে দেখার পর বলে মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারলাম না। জয় তখন সেই ভদ্রমহিলাকে জানায়, আমি আপনাকে ঠিকই চিনেছি। আজ থেকে 19 বছর পূর্বে আপনি আমাকে একটি অনাথ আশ্রমে রেখে চলে গিয়েছিলেন। আর এখানে আমরা জানতে পারি এই ভদ্রমহিলা হচ্ছে জয়ের মা, আর এই কারণে জয় তার সঙ্গে দেখা করতে আসতো। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ওই ভদ্রমহিলারও সব কিছু মনে পড়ে যায় আর জয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। জয় তখন তার মাকে বলেছে, আমি আপনাকে ঘৃণা করি, আমি শুধু এখানে এসেছি তোমাকে শেষবারের জন্য গুড বাই জানাতে, কারণ আমার হাতে আর বেশি সময় নেই, আমি খুব শীঘ্রই এই পৃথিবী ছেড়ে চলে যাব। তো এরপর জয় কান্না করতে করতে এখান থেকে বেরিয়ে পড়ে। বাড়ি ফেরার পথে জয়ের সাথে জয়ের আবারও দেখা হয়ে যায়। সেখানে জয়কে বলেছে, তুমি যেই জবটি করো সেই জবটি ছেড়ে দাও, কারণ তোমার রেস্ট নেওয়া প্রয়োজন। জয় তখন বলে যে আমি এই কাজটি নিজের জন্য করি না, আমাদের এই অনাথ আশ্রমটি খুব শীঘ্রই বিক্রি হয়ে যাবে, আর আমি যদি সেটাকে কিনতে না পারি তাহলে সেখানকার অনাথ বাচ্চাগুলো পথে এসে বসবে। তো এই বিষয়টি শোনার পর জয়ের একটু খারাপ লাগে, আর এরপর সে তাদের পারিবারিক উকিলের কাছে চলে যায় আর তাকে গিয়ে বলেছে ওই অনাথ আশ্রমটি আমার দাদুর, তাহলে সেটি আমাকে না চেয়ে নিয়ে কেন বিক্রি করা হচ্ছে। এরপর সেই উকিল জয়কে বলেছে, আমি এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে বাধ্য নই, কারণ তুমি তোমার পৈতৃক সম্পত্তির মালিকানা এখনো বুঝে পাওনি। তবে হ্যাঁ, তুমি যদি চাও তাহলে অনাথ আশ্রমটিকে বাঁচাতে পারো। তোমার দাদুর উইল অনুযায়ী তুমি তোমার পৈতৃক সম্পত্তির 0.1% সম্পত্তি বুঝে নিয়ে তার বিনিময়ে ওই অনাথ আশ্রমটি কিনতে পারো। অন্যদিকে আমরা চৈকে তাদেরই অনাথ আশ্রমের একটি আঙ্কেলের সাথে কথা বলতে দেখতে পাই। চৈ তার আঙ্কেলকে সমস্ত কথা খুলে বলে। সে তার আঙ্কেলকে বলে যে সে জয়কে অনেক ভালোবাসে, কিন্তু সে কখনো মুখ ফুটে তাকে বলতে পারেনি। জয় যেহেতু বেশি দিন বাঁচবে না, তাই সে জয়কে তার ভালোবাসার কথা বলে তাকে আর মায়ে চড়াতে চায় না, কারণ সে মারা যাওয়ার পর জয় অনেক কষ্ট পাবে। আর এই কথা ভেবে সে জয়কে তার মনের কথা বলেনি। জয় তার আঙ্কেলকে আরও জানায় সে শীতের প্রথম তুষারপাতে স্পর্শ না করে মরতে চায় না, আর শেষ জীবনটা সে জয়ের সাথে থাকতে চায়। এর পরের দৃশ্যে আমরা জয়কে দেখতে পাই, সে বাড়ি ফিরে আসে আর জয়ের বাড়িতে জয়ের জন্য অপেক্ষা করছে। জয়ের সাথে থাকতে চায়, কিন্তু জয়কে তার বাড়ি থেকে ফিরিয়ে দেয় এবং জয়কে তার বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু জয় তার বাড়ি থেকে চায় না। জয় তখন তার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায় আর তার উকিলকে ফোন করে বলেছে, আমি আমার 0.1% সম্পত্তি বুঝে নিয়ে তার বিনিময়ে অনাথ আশ্রমটিকে কিনতে চাই। আর এই প্রথমবার জয় তার সর্বস্বটুকু বিক্রি করে দিয়ে অনাথ আশ্রমটিকে রক্ষা করে। এরপর সিন শিফট হয় স্কুলে, আর সেখানে আমরা দেখতে পাই দুটি বাচ্চা নাটকের প্রিপারেশন নিচ্ছে। সেখানে একটি ছেলে একটি মেয়েকে বলছে, তুমি আমার জন্য রাত 10টায় অপেক্ষা করবে, আমি তোমার সাথে খুব শীঘ্রই দেখা করতে আসবো। তো এই বিষয়টি দেখার পর জয়ের কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায়। এরপর সে বাচ্চাদের সে জিজ্ঞাসা করে, আচ্ছা এই নাটকের গল্প কে লিখেছে? তখন তারা জবাব দেয় যে জয় তখন বাইরে বেরিয়ে আসে আর জয়ের সাথে দেখা করে, আর দেখা করে তাকে সরি বলে, কারণ সেদিন সে জয়কে কথা দিয়েছিল রাত 10টায় তার সঙ্গে দেখা করতে আসবে। কিন্তু সেদিন দুর্ঘটনায় জয় তার বাবা মা দুজনকে হারিয়ে ফেলে, আর এই কারণে জয়ের দাদু জয়কে শহরে নিয়ে চলে যায়, আর এই কারণে সে জয়ের সাথে আর দেখা করতে আসতে পারে না। আর এখানে আমরা জানতে পারি জয় এবং জয় তারা দুজনের ছোটবেলার বন্ধু। আর গল্পের শুরুতে আমরা যে ছবিটি দেখেছিলাম সেই ছবিটায় জয়ের পাশে একটি মেয়ে ছিল, আর এই মেয়েটি হচ্ছে জয়। আর এই কারণে জয়ের হোটেলে যেত শুধুমাত্র জয়কে দেখার জন্য। তো এই ঘটনার পর থেকে জয় তারা দুজনে একসাথে থাকা শুরু করে দেয়। তারা খুবই আনন্দের মধ্যে সময় কাটাতো। আর এরপর একদিন জয়ের শরীর আরও খারাপ হয়ে যায়, তার উপর কোনো ওষুধই আর কাজ করে না, সে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে।
আর দেখতে দেখতে জয়ের জন্মদিন চলে আসে। আর জন্মদিনের উপহার হিসেবে জয়কে একটি কৌটোর মধ্যে অনেকগুলো ক্যাপসুল গিফট করে। আর সেই ক্যাপসুলের মধ্যে কাগজে ঝুরিয়ে তার মনের কথা লিখে রেখেছে। আর জয়কে বলে যে তুমি প্রত্যেক দিন রাতে একটি করে ক্যাপসুল বের করবে। আর সেখানে আমি আমার মনের কথা লিখে রেখেছি, সেগুলো তুমি খুলে বের করে পড়বে। কিন্তু জয় সেই রাতে সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সেই রাতেই সে সমস্ত ক্যাপসুলগুলো খুলে বের করে। আর সেখানে জয় যে সমস্ত তার মনের কথাগুলো লিখে রেখেছিল সেগুলো পড়ে ফেলে। সে জানতে পারে জয় তাকে কতটা ভালোবাসে। তো এই ক্যাপসুলের মধ্যে লেখা চিঠিগুলো পড়তে পড়তে জয় কান্না করে দেয়। এরপর আমরা দেখি জয়ের মনের মধ্যেও বেঁচে থাকা তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে, কিন্তু তার কিছুই করার ছিল না। পরের দিন নাটকের সেই ঐতিহাসিক মুহূর্তটি চলে আসে। আর আমরা দেখতে পাই স্কুলের মধ্যে সবাই নাটক করছে। আর সেখানে হঠাৎ করে জয় অসুস্থ হয়ে পড়ে। এরপর জয়কে কোলে করে নিয়ে গিয়ে বাইরের একটি বেঞ্চে গিয়ে বসে। জয়কে বলে যে আমার শেষ জীবনটা এত সুন্দর এবং সুমধুর করে তোলার জন্য অনেক ধন্যবাদ। জয়কে বলে আমি কি তোমার কাঁধে মাথা রেখে একটু বিশ্রাম নিতে পারি? জয় তখন বলে হ্যাঁ অবশ্যই। আর এর মধ্যে আমরা দেখতে পাই শীতের তুষার কণাগুলো জয়ের শরীর স্পর্শ করতে থাকে। আর আমরা বুঝতে পারি জয় আর এই পৃথিবীতে নেই। তো এই ঘটনার কয়েকদিন পর আমরা দেখতে পাই তাদের স্কুলের সবাই আজকে গ্র্যাজুয়েট হয়েছে, শুধুমাত্র জয়ের চেয়ারটি শূন্য অবস্থায় পড়ে রয়েছে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই জয়ের পরিবারের সেই উকিল জয়ের সাথে দেখা করতে আসে। আর জয়কে বলে যে তুমি তোমার প্রত্যেক সম্পত্তি সব কিছুই বুঝে পেয়েছো তোমার দাদুর উইল অনুযায়ী। কিন্তু জয়ের কাছে এই সব কিছুর আর কোনো মূল্য নেই। সে সব কিছু পেয়ে গিয়েও আজ অনেকটাই দুঃখী, কারণ তার প্রিয় মানুষটি আর তার সঙ্গে নেই। জয় এখন জীবনের মানে বুঝতে শিখেছে, তাই তার কাছে সমস্ত কিছুই যেন অর্থহীন। তো এই ঘটনার পর আমরা দেখতে পাই জয় বাড়ি গাড়ি টাকা পয়সা সমস্ত কিছুর মায়া ত্যাগ করে এই অনাথ আশ্রমে জয়ের স্মৃতি আঁকড়ে ধরে থেকে যায়। আর এখানে ঘটে গল্পের সমাপ্তি।